ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শুরু করি। আজকে আপনাদের মিড সেমিস্টার ফাইনালের লাস্ট ক্লাস হবে এবং আমরা গতদিন এই যে ব্লক ডায়াগ্রাম আছে এটা আমরা রিডিউস করেছিলাম, সিম্পলিফাই করেছিলাম। তো আজকে আমরা এটা থেকে একটু বড় এই ব্লক ডায়াগ্রামটা আমরা রিডিউস করব বা সিম্পলিফাই করব, ঠিক আছে? এখন দেখি কি করা যায়। আচ্ছা, প্রথমত যেটা দেওয়া আছে আমরা একটু কোশ্চেনটা তুলে নিই বোর্ডে। আপনারাও তুলে নেওয়ার সাথে সাথে প্রথমত একটু খেয়াল করেন, একটা আনইউজুয়াল জিনিস আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে আমরা সাধারণত প্লাস বা মাইনাস এরকম ভাবে ক্রস চিহ্নতে দেখাতাম, তাই না? এটা প্লাস হলে প্লাস, এটা মাইনাস হলে মাইনাস। তো এই জিনিসটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি না, এটা এখানে প্লাস, এটা এখানে প্লাস, এটা এখানে মাইনাস, ঠিক আছে? এটা দুইভাবে প্রকাশ করা যায়, তাই ভাবনার কিছু নাই। আচ্ছা ঠিক আছে, এইগুলো আমাদের কোশ্চেন এবং আমরা এখন আস্তে ধীরে জিনিসটাকে সলভ করার চেষ্টা করব। তো সলভের নিয়মগুলো তো মনে আছে না, বেসিক যে নিয়মগুলো আসলে রাখবে। তো দেখেন, যদি একটু জিনিসটাকে ভেঙে ব্যাখ্যা করি, একটু এদিকে খেয়াল করেন। এটা দেখে প্রথমত একটু জটিল মনে হচ্ছে, জটিল প্রথম দেখাতে মনে হওয়াটাই স্বাভাবিক। পরবর্তীতে আমরা জিনিসটাকে সহজ করবো, তাই না? তাহলে এখানে আপাতত আমরা দেখে আমরা কি কিছু বুঝতে পারছি যে কি করা যায়, কি করা যাওয়া উচিত। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন তো যে এখানে এই G2টা এখানেও মাইনাস হয়ে সামিং পয়েন্টের সাথে কানেক্টেড, সে কিন্তু এখানেও কানেক্টেড, বুঝা যাচ্ছে? এই G2টা এখানেও কানেক্টেড, এখানেও কানেক্টেড। তাই আমরা যদি চাই এই জিনিসটাকে ভেঙে আরেকভাবে লিখতে পারি। আচ্ছা, মিছাই দিচ্ছে মানে কিন্তু খাতায় কেটে দিতে হবে এমন না, পরের লাইনে যাবে। হ্যাঁ, যেটা মিছাই দিয়ে লিখবো সেটা আসলে পরের লাইনে যাবে। আমি তো বারবার বোর্ডে এখন আমার জন্য কঠিন, ঠিক আছে? তাই মিছাই দিয়ে করছি, আপনারা পরের লাইনে নেবেন। তো আমি তো আরেকবার বলি বিষয়টা একটু খেয়াল করেন। মিছানোর আগে এই যে G2টা এই সামিং পয়েন্টের সাথে কানেক্টেড, G2টা এই সামিং পয়েন্টের সাথে কানেক্টেড, এটা কি বোঝা যাচ্ছে? তাহলে যেহেতু একটাই G2 দুটাই সামিং পয়েন্টের সাথে কানেক্টেড, তাহলে এটাকে যদি আমি সহজীকরণ করি তাহলে কি করা যায় দেখেন, একটু সবাই খেয়াল করেন। তাহলে আমি জিনিসটাকে আলাদাভাবে ব্যাখ্যা করতে পারি যে এই যে G2 সেটা x এর সাথে লেগে এই সামিং পয়েন্টের সাথে কানেক্টেড, আবার সেটা x এর সাথে লেগে G2 এই সামিং পয়েন্টের সাথে কানেক্টেড। এটা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, এবার আমরা যে সব রুল শিখেছিলাম মনে আছে? ব্লক ডায়াগ্রাম ডিরেকশনের রুল 9টা মতো রুল শিখেছিলাম। তার মধ্যে দেখেন, এটাও ফরওয়ার্ড পাথ, এটাও ফরওয়ার্ড পাথ, মানে এই দুটো হয়ে আছে প্যারালাল। যদি এমন হতো কোন একটা জিনিস রিভার্সে আসছে, যেমন দেখেন যে এই জিনিসটা রিভার্সে আসছে, তাহলে এটাকে বলতাম কি ফিডব্যাক পাথ। আর যেহেতু এখানে দুটাই ফরওয়ার্ড পাথ, তার মানে এটা কি প্যারালাল কন্ডিশন, প্যারালাল অপারেশন হবে। প্যারালাল অপারেশনে কি ঘটনা ঘটে? যোগ থাকলে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ। এখানে দেখেন কি অবস্থা, এটা কি হয়ে আছে? মাইনাস। এটা কি অবস্থায় আছে? প্লাস। তাহলে এই দুটোকে যদি আমরা কম্বাইন করি, দেখেন মিছাই দিচ্ছি মানে কিন্তু মিছানো না, পরের লাইনে, ঠিক আছে? আপনারা পরের লাইনে লিখবেন। আচ্ছা দেখেন, তাহলে এখানে কি ঘটনা, আমরা যদি এই দুটোকে নিয়ে নিই, তাহলে G1 G2 বোঝা গেছে কি? এটা কি বোঝা গেল?
দেখেন আগেরটা থেকে একটু সহজ হয়েছে, g1 g2, ওকে। আচ্ছা এবার আর কি করা যায়, দেখেন আর কি কিছু করা যাচ্ছে, খেয়াল করেন আর কি কিছু করা যাচ্ছে। এখন যেহেতু খেয়াল করেন, আচ্ছা আপনারা একটু খেয়াল করেন আর কি কিছু করা যাচ্ছে সিম্পলিফিকেশনের জন্য, যারা পরিচিতর মধ্যে যা করা যায়। আর কোনো প্যারালাল অপারেশন বা সিরিজ অপারেশন আছে? আর সিরিজ বা প্যারালাল অপারেশন নাই, তাহলে এখন কি করতে হবে, এই সামিং পয়েন্টকে আমরা বামে বা ডানে মুভ করব। সামিং পয়েন্টগুলোকে এবার আমরা বামে বা ডানে মুভ করব আমাদের কি করার জন্য, আমাদের ক্যালকুলেশনের সুবিধা করার জন্য, ঠিক আছে। তাহলে এখন দেখেন যে আমরা যদি এই সামিং পয়েন্টকে g3 ওই পারে আনি তাহলে কিছু হয় কিনা মনে আছে? যদি g3 কে এপারে আনি তাহলে কি ঘটনা ঘটে, আমাদের রুলস যেটা ছিল সামিং পয়েন্টকে যদি আমরা চেঞ্জ করি, এটা দেখেন খেয়াল করেন যে যদি আমরা সামিং পয়েন্টে কোন একটা ব্লক ডায়াগ্রাম যেখানে গেইন আছে g তার ডান পাশে আনি অর্থাৎ ফরওয়ার্ড রিজিয়নে নিয়ে যাই, তাহলে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা পাথে গেইন দ্বারা মাল্টিপ্লিকেশন হয়। আর যদি আমরা সামিং পয়েন্টকে কোনো একটা গেইনের বিফোরে প্লেস করতে চাই তাহলে কি হয়, প্রত্যেকটা পাথে গেইন দ্বারা ভাগ হয়, ঠিক আছে। এই রুলগুলো মনে রাখতে হবে, রুলগুলো আমরা 2 দিন ধরে আলোচনা করেছিলাম। হ্যাঁ তাহলে খেয়াল করেন যে যদি এখন আমরা এই পোরশনটাকে আমরা যদি এই গেইনের এই পাশে আনতে চাই আমাদের কি হবে, গেইন দ্বারা ভাগ হবে, তাই না? আচ্ছা তাহলে এই যে সামিং পয়েন্ট এটাকে আমরা মুভ করব, ঠিক আছে। এটাকেও মুভ করাতে পারি, চাইলে এটাকেও মুভ করাতে পারি। তো এখানে আমরা দেখি কি ঘটনা ঘটেছে, এটাকে আসলে এই সামিং পয়েন্টকে এই দিকে এনেছে, ঠিক আছে। এটা আপনাদের ইচ্ছা, আপনারা যেটা ইচ্ছা সেটা করতে পারেন। এটা হচ্ছে সব রকম ওয়েতেই যাবে, আপনারা চাইলে এই সামিং পয়েন্টটাকে নিয়ে আনতে পারেন। আর এখানে যেটা আমাদের সলিউশনে দেওয়া আছে সেটা হচ্ছে এই সামিং পয়েন্টকে আমরা এখানে দিয়েছি, ঠিক আছে। তো আপনাদের সেটা পুরোটাই পার্সোনাল ইচ্ছা, আপনার নিজের ইচ্ছা মতো সহজীকরণের জন্য যেটা সঠিক নিয়ম আপনাদের মনে হবে সেই হিসাবে যেতে পারবেন, ঠিক আছে। তো আপনারা চাইলে এটা আনতে পারেন। তো এখানে এই জিনিসটা এই পাশে সরানো হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা কি জানি যে গেইনকে যদি আমরা সামিং পয়েন্টের ডান দিকে, সামিং পয়েন্টকে যদি বাম দিকে নিয়ে আসি তাহলে কি হয়, গেইন দ্বারা ভাগ হয়, তাই না। তাহলে সামিং পয়েন্ট নিয়ে আসলাম, গেইনকে এবারে ভাগ করে দিলাম। এটা কত গেইন, কত ছিল, এটা g3 না, তাহলে গেইন ছিল g3। আচ্ছা এখন এখানে তো এটা সামিং পয়েন্টের সাথে কানেক্টেড ছিল, তাই না। তাহলে এই হলো সামিং পয়েন্টের সাথে কানেক্টেড। আর গেইন 3 কে যেহেতু আমি এটা ব্লক থেকে বার করে দিলাম, এখানে গেইন 3 যারা তখন তারা ভাগ হয়ে যাবে g2/g3। দেখেন এটা বুঝতে পারলেন এতটুকু পর্যন্ত? সামিং পয়েন্টকে আমরা যদি হচ্ছে বাম দিকে নিয়ে আসি তখন এই পাথ হয়ে গেইন দ্বারা ভাগ হয়, ঠিক আছে। যেটা কিছু আগে নিয়ম দেখলাম। আর আগে এখানে সামিং পয়েন্টে যেরকম আমার প্লাস মাইনাসের চিহ্ন ছিল, এখানে কি ছিল, এখানেও প্লাস এখানেও প্লাস, ঠিক আছে। পরবর্তীতে সেটাই হবে যে এখানেও প্লাস এখানেও প্লাস। বুঝা গেল কি বিষয়টা? বুঝা যাচ্ছে নাকি যাচ্ছে না বলেন? আচ্ছা এবার আমরা জানি যে দুটো সামিং পয়েন্টকে আমরা চাইলে কি করতে পারি, অল্টার করতে পারি, তাই না। তাই আবার সিম্পলিফিকেশনের জন্য দেখেন, আবার সিম্পলিফিকেশনের জন্য আমরা চাইলেই সামিং পয়েন্টকে অল্টার করতে পারি, এটাও কিন্তু নিয়মের মধ্যে ছিল, তাই না। আচ্ছা তাহলে সামিং পয়েন্টকে যদি আমরা অল্টার করি তাহলে কি ঘটনা ঘটছে, এটা এখানে দিলাম প্লাস প্লাস আর এখানে এটা g3, এটা কি ঘটনা ছিল, এটা প্লাস প্লাস ছিল, প্লাস প্লাস। এটা কি বোঝা গেল? এতটুকু পর্যন্ত কি বুঝতে পারছেন? আচ্ছা
তাহলে এখন দেখেন এখানে প্যারালাল অপারেশন হয়েছে, প্যারালাল অপারেশন, যেটা ফরওয়ার্ড পাথ এটা ফরওয়ার্ড পাথ। তাহলে এটা যদি আমরা এখন সিম্পলিফাই করি, সিম্পলিফাই করলে আমরা কি পাচ্ছি, টোটালটা জাস্ট যোগ হয়ে যাবে, প্যারালাল অপারেশনে যোগ হয়, এটা কি দুটো যোগ হয়ে আছে না, তাহলে কি প্যারালাল অপারেশন যোগ হয় g1 - g2 আর এটা কি প্লাস g2/g3, তাহলে g1 - g2 প্লাস g2/g3, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখন এখানে খেয়াল করেন এই দুটো কি সিরিজ অপারেশন না, সিরিজ অপারেশনে গেইন কি হয়, গুণ হয়ে যায় নরমালি। তাহলে এখানে আছে g3 আর g4, এই দুটো গুণ হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে g3 g4 g3 আর g4। বুঝা যাচ্ছে কি? আপনারা কি নিচে নিচে তুলছেন তো, না প্রত্যেকটা ধাপে ধাপে এটা কিন্তু নিচে নিচে আসবে, ঠিক আছে। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করেন, এটা ফরওয়ার্ড পাথ, এটা কিন্তু ফিডব্যাক পাথ। তারপরে এটা কিন্তু আমি প্যারালাল অপারেশন করতে পারবো না, এখানে আমাদের ফিডব্যাকের যে ফর্মুলা সেটা অ্যাপ্লাই করব। ফিডব্যাক লুপের যে ফর্মুলা, ফিডব্যাক লুপের ফর্মুলা কি ছিল, যদি আমাদের ফিডব্যাক লুপের যে আমাদের হচ্ছে টোটাল সিম্পলিফিকেশন ফাংশন কি ছিল, g ডিভাইডেড বাই 1 প্লাস gh অথবা 1 মাইনাস gh। যদি এখানে প্লাস হয় তাহলে 1 মাইনাস gh, আর যদি মাইনাস হয় তাহলে 1 প্লাস gh, ঠিক আছে। তাহলে ওই জিনিসটা যদি আমরা অ্যাপ্লাই করি ফিডব্যাক গেইনের ফিডব্যাক লুপের জন্য, তাহলে ওটা আমরা তুলে দিলাম। হ্যাঁ, এখানে কত আছে g3 g4, এখানে আছে g5। আচ্ছা, তাহলে এখানে কি অবস্থা হবে আমরা জানি, সূত্রটা কি ছিল, g ডিভাইডেড বাই 1 প্লাস বা মাইনাস gh, তাই না, প্লাস থাকলে প্লাস, মানে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আমরা সূত্রটা যদি অ্যাপ্লাই করি তাহলে কি হয়, কি ছিল এখানে, তাহলে এটা হচ্ছে এখন গেইন, এটা হচ্ছে ফিডব্যাক গেইন। তাহলে g ডিভাইডেড বাই এখানে প্লাসের জন্য 1 মাইনাস gh, তাহলে g মানে কি হচ্ছে g3 g4 ডিভাইডেড বাই 1 মাইনাস g, g মানে হচ্ছে g3 g4, আর h, h মানে কি ফিডব্যাক গেইন, ফিডব্যাক গেইন মানে এখানে কত দেওয়া আছে g5, তাহলে হচ্ছে g5। এটা কি বোঝা গেল? আচ্ছা, এখন দেখেন এই তিনটা জিনিস, এটা এটা এবং এটা কি জিনিস, সিরিজ অপারেশন। সিরিজ অপারেশন মানে কি, গুণ হয়ে আছে, তাহলে গুণ করে দেন, তাহলে g1 মাইনাস g2 প্লাস g2/g3, এখানে কি অবস্থা, 1 মাইনাস g3 g4 g5 উপরে g3 g4 ইনটু এই যে g6 এখানে। দেখেন এক লাইন অ্যানসার চলে আসলো না, এই যে একটা বিশাল যে চেহারা ছিল, দেখেন এক লাইনে চলে আসছে অ্যানসার। আপনারা এখন গুণ করে এটা আসবে, আপনারা চাইলে এটা রেখে দিলেও সমস্যা নাই, আপনারা এইটুকু রেখে দিলেও কোনো সমস্যা নাই। আর এখানে যদি এই যে ক্যালকুলেশন আছে, ক্যালকুলেশন যদি করেন তাও কোনো সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন এই যে একটা বড় আকারে যে জিনিসটা ছিল, এটা দেখেন জাস্ট এক লাইনে প্রকাশ করে ফেলেছি, এক লাইনে প্রকাশ করে ফেলেছি, মানে কি এটা ব্লক ডায়াগ্রাম রিডাকশন হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, ব্লক ডায়াগ্রাম রিডাকশন করার ফলে যে লাস্ট স্টেপে যে গেইনটা পাওয়া যায়, এটাকে আমরা কি বলি, ট্রান্সফার ফাংশন বলি, তাই না। মানে বিষয়টা হচ্ছে যে যদি কোশ্চেনে বলা হয় ট্রান্সফার ফাংশন কত, তাহলে কি হবে, ট্রান্সফার ফাংশন মানে হচ্ছে ল্যাপ্লাস অফ আউটপুট ডিভাইডেড বাই ল্যাপ্লাস অফ ইনপুট ইকুয়াল টু কি, এই জিনিসটা কি, যে g1 মাইনাস g2 প্লাস g2/g3 g3 g4 1 minus g3 g4 g5 g6। বুঝতে পারলেন, এটা হলো আমাদের ট্রান্সফার ফাংশন, মানে লাস্ট লাইনে যেটা আসে।
জিনিসগুলো কি আপনাদের মনে আছে? এই জিনিসগুলো কিন্তু আপনাদের মনে রাখতে হবে, হ্যাঁ? আচ্ছা, এবার আমরা সিগন্যাল ফ্লো গ্রাফ নিয়ে আলোচনা করব। এটা কি জিনিস? A signal flow graph is a graphical representation of a set of linear algebraic equation. In control system, it represents the relationship between system variables using nodes and directed branches. আচ্ছা, এখানে আসলে বিষয়টা কি? বিষয়টা হলো এই যে আমাদের একটা কি ব্লক ডায়াগ্রাম যে থাকে, এই ব্লক ডায়াগ্রামকে সিম্পলেস্ট ফর্মে যদি আমরা রিপ্রেজেন্ট করতে চাই বিভিন্ন সিগন্যালের ফ্লো এর কনসিডারেশনে, তাহলে যে আমরা গ্রাফটা পাবো সেটা হচ্ছে সিগন্যাল ফ্লো গ্রাফ। ঠিক আছে, সিগন্যাল ফ্লো গ্রাফটা খুবই সহজ। ব্লক ডায়াগ্রাম যেটা আছে আমাদের, এই ব্লক ডায়াগ্রামকে আমাদের সিগন্যালের অ্যারো চিহ্নের মাধ্যমে ডাইরেকশন দেখাতে হবে। ঠিক আছে, যে আমাদের কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টকে আমরা ইঞ্জিনিয়ারিং ভাষায় কি বলি, নোড বলি। নোড মানে যেখানে একাধিক আমাদের কানেকশন পয়েন্ট থাকে। ঠিক আছে, তো কোন নোড থেকে কোন নোডে আমাদের ট্রান্সফার গেছে আমাদের সিগন্যালটা, সেটা সিগন্যাল ফ্লো গ্রাফ আমাদের বুঝিয়ে দেয়। যেমন দেখেন এখানে কি আছে, প্রথমে আমাদের ইনপুট সিগন্যাল কত, আরএস। আচ্ছা, আরএস এর সাথে একটা জিনিস প্লাস হিসাবে আছে H2, সেটা কোথা থেকে আছে, Y8 থেকে। ঠিক আছে, তার মানে কি Y8 থেকে এখানে আছে দেখা যাচ্ছে না, এখানে H2 লেখা আছে, আপনারা কি খেয়াল করছেন? আচ্ছা, H2 এর কোথায় কানেক্টেড হয়েছে, Y1 এর সাথে কানেক্টেড হয়েছে। ঠিক আছে, আচ্ছা এবার Y1 এর সাথে Y2 কানেক্টেড। আচ্ছা, Y1 এবার হচ্ছে Y1 এর পরে Y2, এভাবে দেখেন ফ্লো দেখেন। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখেন যে এই যে এখান থেকে এখানে মাঝখানে কোনো গেইন আছে না, গেইন নাই, মানে কি গেইন কত, 1। তাই এই যে দেখেন এখানে 1 লেখা আছে, বুঝা গেল? এখান থেকে এখানে কোনো গেইন আছে, গেইন নাই, মানে গেইন 1, তাই এখানে 1 লেখা আছে। এটা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, তারপরে Y2 এবং Y3 এর মাঝখানে গেইন G1, Y2 এবং Y3 এর মাঝখানে গেইন G1। আচ্ছা, Y3 Y4 এর মাঝখানে গেইন G2, Y3 Y4 এর মাঝখানে গেইন G2। Y4 থেকে একটা ফিডব্যাক গেইন H1, ফিডব্যাক গেইন H1 আসছে Y2 তে। Y4 থেকে একটা ফিডব্যাক গেইন আছে H2 তে, যেহেতু এখানে মাইনাস তাই এখানে মাইনাস। এটা কি বোঝা যাচ্ছে? সিগন্যাল ফ্লো গ্রাফ কিন্তু খুব ইজি এবং মজার। আচ্ছা দেখেন তারপরে খেয়াল করেন কি অবস্থা, যে Y4 থেকে Y5 মাঝে কোনো গেইন নাই, মানে মাঝে গেইন 1। Y4 থেকে Y5 মাঝে গেইন 1। ওকে, এখানে যেহেতু প্লাস তাই গেইন 1 দিয়েছে, এখানে যদি মাইনাস থাকতো তাহলে কিন্তু গেইন আমরা -1 দিতাম। ঠিক আছে, তারপরে এবার Y5 থেকে Y6 মাঝে কিছু নাই, 1। Y5 থেকে Y6 মাঝে কিছু নাই, মানে গেইন 1। Y6 থেকে Y7 গেইন 3, G3। Y6 থেকে Y7 গেইন G3। ঠিক আছে, এবং Y6 থেকে Y7 এ আরেকটা গেছে, একদম ফিডব্যাক না, ফিডব্যাক মানে রিভার্সে আসা। এটা কি রিভার্সে গেছে না ফরওয়ার্ডে গেছে? তার মানে এটা কিন্তু আমাদের প্যারালাল অপারেশন। ঠিক আছে, তাহলে Y6 থেকে Y7 এ আরেকটা গেইন আছে G4। এই যে Y6 থেকে Y7 আরেকটা গেইন আছে যার নাম হচ্ছে G4। বুঝা গেছে? আচ্ছা, তারপরে Y8 এর এই জিনিসটা তো বললামই। তারপরে Y8 থেকে Y9 এর গেইন G5, Y8 থেকে Y9 এর G5। তারপরে দেখেন এই যে দেখেন ফিডব্যাক Y9 থেকে ফিডব্যাক আসছে H3, যেটা মাইনাসে আছে, তাই না? তাহলে Y9 থেকে এই যে মাইনাস H3 Y5 এ। বুঝা গেল? তারপরে Y9 এর পরে আছে আউটপুট YS, Y9 এবং আউটপুট এখানে কিছু নাই, মানে 1 গেইন। Y9 থেকে আউটপুট কিছু নাই, মানে 1 গেইন। এটা কি বুঝা গেল সিগন্যাল ফ্লো গ্রাফ? এটা কিছুই না, শুধু হচ্ছে ব্লক ডায়াগ্রাম যেটা আমরা পড়েছি তার একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। বুঝা গেল? এখানে কিছু কি ইম্পর্টেন্স দেওয়া আছে, এসএফজি মানে বুঝছেন, সিগন্যাল ফ্লো গ্রাফ। ঠিক আছে, আচ্ছা এটা যেটা বললাম যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ লিনিয়ার ইকুয়েশন। ঠিক আছে, লিনিয়ার অ্যালজেব্রিক ইকুয়েশন বা ব্লক ডায়াগ্রামে আমরা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এটা কনসিডার করতে পারি। এটা কি ইম্পর্টেন্স হতে পারে, প্রথম কথা হচ্ছে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, একটা ভিজুয়াল একটা রিপ্রেজেন্টেশন পাওয়া যায়। ঠিক আছে,
আর কি হচ্ছে সিম্পলিফাই এজ এ কমপ্লেক্স সিস্টেম, ব্লক ডায়াগ্রাম অনেক বেশি কমপ্লেক্স এখানে দেখতে, সেখানে সিগন্যাল ফ্লো গ্রাফ জিনিসটাকে একটু রিডিউস করে, তার মানে কি তাদের কমপ্লেক্স সিস্টেমটাকে একটু সিম্পলিফাই করে। ইউজফুল অফ ট্রান্সফার ফাংশন ক্যালকুলেশন, ট্রান্সফার ফাংশন ক্যালকুলেশন করা একটু ইজি ব্লক ডায়াগ্রাম রিডাকশনের তুলনায়। তারপরে কি, তারপরে এখানে কিছু কথাবার্তা বলা আছে যে এখানে হচ্ছে অ্যাপ্লিকেবল ইন বোথ টাইম এন্ড ফ্রিকোয়েন্সি ডোমেইন, এই জিনিসগুলো একটু পড়ে নেবেন, ঠিক আছে? যে আমাদের এসএফজি বা সিগন্যাল ফ্লো গ্রাফের কিছু অ্যাডভান্টেজেস, ঠিক আছে? এই জিনিসগুলো একটু দেখে নেবেন, এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে আমাদের একটা আমরা ব্লক ডায়াগ্রাম রিডাকশন দেখলাম দুইটা, সিগন্যাল ফ্লো গ্রাফ দেখলাম একটা, তাই না? সিগন্যাল কি আসতে পারে পরীক্ষা? হ্যাঁ, আসতেই পারে। আচ্ছা দেখেন, সিগন্যাল ফ্লো গ্রাফ কি বুঝতে পারছেন? জি স্যার। সহজ না? আচ্ছা, এখন আমরা আরেকটা एग्जांपल দেখব, যেটা আপাতত আমার কাছে স্লাইডে নাই। তাই আমরা এখানে এই জিনিসটা ওপেন করে রাখি, ব্লক ডায়াগ্রাম রুলে, ঠিক আছে? এখানে একটা ব্লক ডায়াগ্রাম আমাদের আছে, আঁকানো আছে। এই জিনিসটা আমার স্লাইডে নাই, হ্যাঁ, এটা নিজে নিয়ে আসছি। আচ্ছা, এই জিনিসটা আমরা এখন সলভ করব একটু ক্লিয়ার হওয়ার জন্য। সলভ করার জন্য আমরা হচ্ছে আমাদের যে সব ব্লক ডায়াগ্রাম রিডাকশনের যে রুলস ছিল সেটা একটু আমরা একটু আরেকবার দেখে নিই। আচ্ছা, ঠিক আছে? যে বিশেষ করে হচ্ছে 3 নাম্বার 4 নাম্বার, 3 নাম্বার 4 নাম্বার, এখানে হচ্ছে 6 7 এবং 9, ঠিক আছে? এগুলো বেশি ইম্পর্টেন্ট। 3 4 6 7 9 এগুলো ব্লক ডায়াগ্রাম রিডাকশনে আমাদের বেশি ব্যবহার করা হয়, অন্যান্যগুলোও লাগে কিন্তু এটা বেশি ব্যবহার করা হয়, ঠিক আছে? তো আমরা একটু একবার রিমাইন্ড দিয়ে দিই কি ঘটনা ছিল। যদি আমরা কোনো কারণে মুভিং দ্য ব্রাঞ্চ পয়েন্ট অ্যাহেড অফ দ্য ব্লক, যদি আমরা ব্রাঞ্চ পয়েন্টকে ব্লকের অ্যাহেডে নিয়ে আসি, তাহলে যদি এটাকে এখানে নিয়ে আসি তাহলে কি গেইন তো গেইন হয়ে গেল, এখানে গেইন এর একটা ভাগ হবে। আর যদি আমরা ব্রাঞ্চ যে পয়েন্টটাকে গেইনের এই পাশে নিয়ে আসি তাহলে কি গেইন যেতে পাশে চলে আসছে নাকি নিচেও একটা গেইন আসবে, ঠিক আছে? এই জিনিসটা কিভাবে আসে জিনিসটা ব্যাখ্যা করেছিলাম, তাই ব্যাখ্যাতে যাব না, জাস্ট এমনি বলে দিচ্ছি, জিনিসটা একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ? আর সামিং পয়েন্টের যে বিষয়টা, যে আমরা যদি সামিং পয়েন্টকে যদি ব্লকের বাইরে আনতে চাই তাহলে গেইন দ্বারা ভাগ, ঠিক আছে? আর যদি সামিং পয়েন্ট হয়ে গেল, আর সামিং পয়েন্টকে বিফোর দ্য পয়েন্ট আর এটা যে সামিং পয়েন্ট এটা কি বললাম তখন, ও 5 নাম্বারটা 6 7 না 5 6, হ্যাঁ একটু ভুল বলেছি, সেটা হচ্ছে 3 4 5 6 এবং 9, এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। আর যদি আমরা সামিং পয়েন্টটাকে ব্লকের বাইরে আনতে চাই তাহলে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ব্রাঞ্চের সাথে গেইন দ্বারা গুণ হবে। তাহলে এখানে কি, যদি আমরা হচ্ছে পয়েন্টটাকে হচ্ছে পরে আনতে চাই তাহলে গেইন দ্বারা ভাগ, আর যদি হচ্ছে পয়েন্টকে আগে নিতে চাই তাহলে গেইন দ্বারা গুণ। আর সামিং পয়েন্টের ক্ষেত্রে মোটামুটি একটু উল্টাই হচ্ছে, সামিং পয়েন্টকে যদি আমরা গেইনের পরে আনতে চাই তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি গেইন দ্বারা অ্যাড হবে, আর যদি আমরা হচ্ছে গেইনটাকে
আর পরে আনতে চাই সামিং পয়েন্ট আগে আনতে চাই তাহলে গেইন দ্বারা ভাগ হবে, ঠিক আছে। এই জিনিসগুলো আমি একটু এখানে ওপেন রাখলাম। এখন আমরা এই ব্লক ডায়াগ্রাম রিডাকশন করব, ঠিক আছে। তো ওই একই নিয়ম ব্যবহার করেই, এবং আমরা প্রথমে দেখব যে আসলে আমাদের কি করা যায়, বা সবথেকে একটা জিনিস খেয়াল করেন তো এখানে কোনো গেইনের কিছু লেখা আছে এই জায়গাটাতে? গেইনের কিছু নাই, মানে কিন্তু এখানে টেকনিক্যাল এখানে হচ্ছে ফিডব্যাক গেইন 1, হ্যাঁ, কোনো কিছু থাকবে না মানে কিন্তু 1 আছে, আর কোনো কিছু থাকলেও তো থাকলেও, ঠিক আছে। তো কোশ্চেন হচ্ছে এটাই ধরেন যে আছে এখানে 1 আছে, কিছু নাই যেহেতু। আচ্ছা, এখন আমরা দেখব আসলে কি করা যায়, কি করা যায়, কোনটাকে কি সরালে আমাদের কি সুবিধা। আপনাদের কি মনে হচ্ছে কি করা যায় একটু বলেন তো? স্যার ওই যে জি পরে ওইটা সরাইলে তো স্যার কোনটা জি? একটা জি1, একটা জি2, জি3 ওভাবে বলতে হবে। জি স্যার জি1 এবং জি1 কে মানে আনবো। আচ্ছা সামিং পয়েন্ট সরাই। আচ্ছা থামেন, দেখেন যে এটাকে যদি এপারে সরাই তাহলে এটা একটা সিরিজ কানেকশন হয়ে যায় না? জি স্যার। আচ্ছা, তাহলে এই যে আমাদের সামিং যে পয়েন্ট, সামিং পয়েন্ট বলছি, এই কানেকশন পয়েন্টকে আমরা ডান পাশে আনতে যাচ্ছি। দেখেন কানেকশন পয়েন্টকে আমরা যদি কোনো একটা ব্লকের ডান পাশে আনতে চাই তাহলে কি ওই গেইন দ্বারা ভাগ হয়, তাই না? কানেকশন পয়েন্টে তাহলে দেখেন যদি আমরা এই পয়েন্টকে এখান থেকে খুলে যদি আমরা এখানে লাগাই, ঠিক আছে, তাহলে কি হবে? এই যে G3 ব্লকের এই পাশে নিয়ে আসছেন, এটা এখানে কানেক্টেড ছিল, এটাকে খুলে নিয়ে এসে আমি এখানে লাগালাম। কোন ব্লককে ভিতরে ঢোকালাম? G3 ব্লকের ভিতরে ঢোকালাম, তাহলে আমাদের এই G3 দিয়ে ভাগ হবে। কোন কোথায় ভাগ হবে? যেটা আমি সরালাম, কোথায় সরাচ্ছি? এই দাগটা সরিয়েছি না, তাহলে এখানে আমার ভাগ হবে। তাহলে এখানে ছিল আগে H1 ডিভাইডেড বাই হবে তাহলে G3। এটা কি বোঝা যাচ্ছে? এটা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে এখন দেখেন এই আপনারা কি নিচে লিখছেন তো নাকি? প্রথমে ওই ফিগারটা ছিল এবং কিন্তু একটু চেঞ্জ করেছি, এখন কিন্তু আরেকটা ফিগার। বারবার বোর্ডে এখনো কিন্তু আমার পক্ষে সম্ভব না, আমি মিছাই দিব, আপনারা নিচে খাতায় লিখবেন। আচ্ছা, তাহলে দেখেন এই যে এই ছোট একটা কাজ করলাম, এখন কিন্তু আমাদের খুব একটু সহজ হয়ে গেছে। দেখেন এই জিনিসটা কি সিরিজ অপারেশন না? সিরিজ অপারেশনে গেইন কি হয়? গুণ হয়। তাহলে এখানে যে G2 আর G3 আছে সিরিজে আছে, এটা কি গুণ হয়ে গেল? এটা আবার মিছাই দিলাম, হ্যাঁ, আপনারা নিচে লিখবেন। তাহলে G2 ছিল আর কি ছিল? G3 নাকি? একটু সময় দিতে হবে তো। হ্যাঁ, সময় লাগলে আমাকে বলবেন, আমি তো বুঝবো না সব সময়। স্যার তো আমি দেখছি স্যার, আমি তো লিখছি। আচ্ছা ঠিক আছে, লিখেন, সমস্যা নেই, সময় দেব। এটা কি ঠিক আছে না আগের লাইনে ফেরত যাব? আগের লাইনে। তাহলে দেখেন এখানে দুইটা ব্লক ছিল, এখানে ছিল G2, এখানে কি G3। আচ্ছা, একটু পর্যন্ত তোলা হলে আমাকে বলবেন। প্রত্যেকটা আলাদা আলাদা নিচে আসবে। আপনারা নিচে সমান চিহ্ন বা হচ্ছে যে এরকম অ্যারো সাইন আছে না, ওভাবে দিয়ে করবেন। আর করতে হলে দুটো ফিগারের মাঝখানে গ্যাপ দিবেন, নাহলে আপনারা নিজে কনফিউজ হয়ে যাবেন। একটু ভালো মতো ফাঁকা টাকা জায়গা রাখবেন, তাহলে জিনিসটা ধরতে সুবিধা হবে। আচ্ছা, তারপরে দেখেন এই জায়গাটা খেয়াল করেন, এখানে সিরিজ অপারেশন হয়ে গেছে। সিরিজ অপারেশনে কি হয়? গেইন মাল্টিপ্লিকেশন হয়, ঠিক আছে। এখানে আছে G2 G3, তাহলে এখানে যদি আমি সিরিজ অপারেশন করি তাহলে আপনারা পরের লাইনে নেবেন, হ্যাঁ, এটা তাহলে গুণ হয়ে যাবে। এটা হচ্ছে G2, এটা G3। পরে একটু গ্যাপ দিয়ে আবার এটা আঁকান, হ্যাঁ, এখানে একটু চেঞ্জ আসছে।
হলো? জি স্যার। আচ্ছা এখন দেখেন এখন আর কি করা যায়? আচ্ছা এই সামিং পয়েন্টটাকে যদি এবারে আনি, যেটাকে যদি এবারে বাদ করি, তাহলে সামিং পয়েন্ট মুভমেন্টের নিয়ম কি ছিল? যে সামিং পয়েন্টটাকে যদি আমরা গেইনের এই পাশে নিয়ে আসি তাহলে প্রত্যেকটা ব্রাঞ্চের সাথে গেইন হয় গুণ। সামিং পয়েন্টকে যদি আমরা সামিং পয়েন্টকে যদি আমরা গেইনের এই পাশে নিয়ে আসি তাহলে কি হয়? প্রত্যেকটা হচ্ছে ব্রাঞ্চে গেইন দ্বারা ভাগ হয়, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা কি করছি? যদি সামিং পয়েন্টকে আমরা এই পাশে নিয়ে আসি, গেইনকে যদি এবারে নিয়ে আসতে চাই তাহলে কি ঘটনা? সামিং পয়েন্টকে আমরা এখানে নিয়ে আসতে যাচ্ছি, গেইনকে এবারে আনতে যাচ্ছি, তাহলে কি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি ব্রাঞ্চে গেইন দ্বারা গুণ। সামিং পয়েন্টকে আমরা গেইনের সামনে আনতে যাচ্ছি। তাহলে এখানে একটু খেয়াল করেন যে আমরা যদি এটাকে এবারে নিয়ে আসি, ঠিক আছে? কি ছিল এখানে? কি দুটোই প্লাস ছিল? সামিং পয়েন্টের এখানে দুটোই প্লাস ছিল। দুটো প্লাস স্যার। আচ্ছা ঠিক আছে, প্লাস প্লাস নিলাম। আর এখানে কত গেইনের ভ্যালু কত ছিল? g1। তাহলে এবারে নিয়ে আসলে এই ব্রাঞ্চে প্রথমে কিছু ছিল না, তাই না? তাহলে এখানে এখন গেইন দিয়ে গুণ হবে, g1 দিয়ে গুণ হবে। এটা কি বুঝা গেল? আদৌ কোন কি বুঝা যাচ্ছে? আচ্ছা এবার এখানে খেয়াল করেন, তো দেখেন আমরা এই দুটো সামিং পয়েন্ট যখন পাশাপাশি থাকে তখন কিন্তু সেটাকে আমরা কম্বাইন করতে পারি। দুটো সামিং পয়েন্ট পাশাপাশি থাকলে, এই যে দুটো সামিং পয়েন্ট পাশাপাশি থাকলে তাকে আমরা কম্বাইন করতে পারি। এখানে মনে করেন যে a প্লাস b আছে, এখানে একটা c মাইনাস আছে, তাহলে টোটালে কি হবে? a প্লাস b মাইনাস c, ঠিক আছে? এখানে খেয়াল করেন, এখান থেকে একটা প্লাস গেছে, এখান থেকে একটা প্লাস গেছে, এটার প্লাস, মনে করেন এই সিগন্যালের ভ্যালু হচ্ছে y1, এই সিগন্যালের ভ্যালু হচ্ছে y2, তাহলে এটা প্লাস হয়ে গেল, তাই না? তাহলে এই লাইনে কত আছে? y1 প্লাস y2 আছে না? আচ্ছা তাহলে আমরা চাইলেই এটাকে তুলে দিয়ে নরমাল একটা লাইন নিয়ে নিলাম, এখান থেকে প্লাস যাচ্ছিল, এখান থেকে প্লাস যাচ্ছিল, তাহলে এটা বোঝার উপায় কি? আচ্ছা এটা কিছু সরাই লিখছে, হ্যাঁ, এটা আপনার লেখার দরকার নাই। এটা কত আছে? h1/g3, তাই না? জাস্ট একটু সরাই লিখলাম ওটাই বোঝার সুবিধার জন্য। আচ্ছা তাহলে এটা ছিল প্লাস, আর এখান থেকেও যাবে কত? প্লাস। বুঝা গেল? এই যেখানে দুটো যে সামিং পয়েন্ট ছিল পাশাপাশি, ওটাকে আমরা অ্যাড করে দিলাম। এটা কি বোঝা যাচ্ছে? এটা বোঝা যাচ্ছে? আচ্ছা আচ্ছা এখন খেয়াল করেন। আচ্ছা ঠিক আছে, ওঠানো শেষ হলে আমাকে বলিয়েন। হচ্ছে না? আচ্ছা এখন খেয়াল করেন, এটা তো ফরওয়ার্ড, এটা কি ফিডব্যাক না? এটুকুর মধ্যে এটা আমি কনসিডার করছি না, কারণ এটা কিন্তু মাঝখানে আমার এখানে কিন্তু কিছু না, মানে কি ওয়ান গেইন আছে, ঠিক আছে? আচ্ছা তো আমরা যদি এইটুকুটা কনসিডার করি, এইটুকুটা কনসিডার করলে কি কি পাচ্ছি? এখানে ফিডব্যাক পাচ্ছি না? ফিডব্যাকের ক্ষেত্রে আমাদের সূত্রটা কি ছিল?
গেইন ডিভাইডেড বাই 1 মাইনাস প্লাসের জন্য 1 মাইনাস g8 এখানে ফিডব্যাকের যে ফিডব্যাকের এখানে এটা কি মানে সাইনটা কি প্লাস প্লাস তাহলে এখানে আমরা যদি হচ্ছে সিম্পলিফাই করি এই যে দেখেন 9 নম্বরে ঠিক আছে তো এখানে যদি এই যে প্লাস আছে মাইনাস আছে ঠিক আছে তাহলে এখানে আমাদের হচ্ছে সিম্পলিফাই করে কি আছে গেইন ডিভাইডেড বাই 1 প্লাস gh এখানে যদি প্লাস থাকতো তাহলে 1 মাইনাস আচ্ছা ঠিক আছে তাহলে দেখেন এই যে এই জায়গাটা থেকে আমরা যদি হচ্ছে সিম্পলিফাই করি এটা মিলায়ে তাহলে কি হচ্ছে আচ্ছা এখানে কত ছিল h1 বাই g3 তাই না তার মানে আমাদের গেইন এখানে আছে g2 g3 আর ফিডব্যাক আছে h1 বাই g3 তাহলে এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে কি আসে the gain মানে হচ্ছে g2 g3 divided by 1 minus gain into feedback gain h1 by g3 বুঝা গেল আচ্ছা এই ফিডব্যাক তো পাতটা নাই হয়ে গেছে তাহলে কি এখানে প্লাস দেওয়া দরকার আছে এটা আমরা মিশিয়ে দেব প্লাসটা আচ্ছা এখন খেয়াল করেন এই যে g3 আর g3 কাটা এটা আমরা একটু মিশাই দিই দেখেন এতটুকু পর্যন্ত বোঝা গেল কিনা তুলা আছে আচ্ছা আবার খেয়াল করেন দেখেন এটা ফরওয়ার্ড পাথ এটা দেখেন তো এটা কি এটা ফিডব্যাক পাথ না জি স্যার ফিডব্যাক পাথে কি মাইনাস তাহলে কিন্তু গেইন এখন এটা ফিডব্যাক এটা তাহলে ট্রান্সফার ফাংশন কি মানে হচ্ছে তাহলে কি এটা সিম্পলিফিকেশন ফর্ম বের করা যাবে বুঝছেন কি বিষয়টা এই যে গেইন আর ফিডব্যাক সবসময় যে নিচ দিয়ে যাবে এমন না উপর দিয়ে আসতে পারে ফিডব্যাক বলতে বোঝায় আউটপুটে ইনফরমেশন ইনপুটে পাস করা এই যে এখানে দেখেন এটা হচ্ছে ফরওয়ার্ডে যাচ্ছে আর এই যে এখান থেকে ইনফরমেশন এখানে আবার পাস হচ্ছে আগে ফেরত আসছে মানে এটা কি ফিডব্যাক পাথ তাহলে এইবার আমাদের গেইন কত এবার আমাদের গেইন এই জিনিসটা মানে কত g2 g3 divided by 1 minus g2 h1 ঠিক আছে এটা হচ্ছে আমাদের গেইন আর ফিডব্যাক গেইন কত h2 আচ্ছা তাহলে আমরা এই জিনিসটাকে যদি সিম্পলিফাই করি তাহলে কি আসে সিম্পলিফাই করলে কি আসে গেইন কত স্যার g2 g3 divided by 1 minus g2 h1 1 minus gain মানে কত g2 g3 divided by 1 minus g2 h1 into h2 feedback gain বুঝা গেল দেখেন এতটুকু পর্যন্ত বুঝলেন কিনা লেখা শেষ হলে আমাকে জানিয়েন বুঝা গেছে জি স্যার আচ্ছা দেখেন তো এই জিনিস আর এই জিনিস সিরিজ অপারেশন না সিরিজ অপারেশন হলে কি হয় গুণ হয় তাহলে g1 এটার সাথে গুণ হবে বুঝা গেল তাহলে এটা যদি আমি সিম্পলিফিকেশন করি তাহলে g1 জাস্ট এটার সাথে গুণ তাহলে এখানে আমরা একটা g1 গুণ দিয়ে দেব g1 দেখেন আপনি বুঝলেন কিনা
স্যার জি1 পুরোটার সাথে গুণ হবে না? এই যে পুরোটার সাথে গুণ আছে, পুরোটার সাথে গুণ হয় মানে লবের সাথেই গুণ হয় অ্যাকচুয়ালি। ঠিক আছে, একই বিষয়। আপনারা চাইলে এই জি1 কে যে এখানেও গুণ দিতে পারেন, হ্যাঁ একই বিষয়। যে সেম কত স্যার? হ্যাঁ আচ্ছা, এটা কিন্তু ক্যালকুলেশন করলে জিনিসটা আপনাদের সহজ হয় বুঝতে। এটা একটু ক্যালকুলেশন করি, হ্যাঁ। আচ্ছা, এতটুকু পর্যন্ত তোলা হয়েছে, তারপরে এবার আমরা ক্যালকুলেশনে যাব একটু। এখানে কিছু যোগ বিয়োগ করলে জিনিসটা একটু সুবিধা হবে বুঝতে। তোলা হয়েছে? জি স্যার। আচ্ছা, একটু সিম্পলিফিকেশন করি, হ্যাঁ। আমরা যদি লবে আর হরে 1 মাইনাস g2 h1 দিয়ে গুণ করি, তাহলে কি হচ্ছে? লবে রেখে যাচ্ছে, তাই না? আর হরে কি অবস্থা? 1 মাইনাস g2 h1 দিলে এটা এখানে কেটে যাচ্ছে আর এখানে থাকছে, তাহলে 1 মাইনাস g2 h1 1 মাইনাস g2 h1 এটা কি ছিল? এখানে কি ছিল? চিহ্ন কত ছিল এখানে? প্লাস ছিল নাকি না মাইনাস ছিল? মাইনাস ছিল। এখানে মাইনাস ছিল। হ্যাঁ 1 মাইনাস ছিল। আমরা জিতে যে দেখি কি স্যার, আসলে মাইনাস ছিল। জি স্যার, এই যে 1 মাইনাস আচ্ছা, এখানে সম্ভবত দেখি আপনাদের আগের লাইন ফিডব্যাকের আগে কি ছিল? এটা মাইনাস ছিল না প্লাস ছিল? এটা মাইনাস ছিল, আচ্ছা এখানে প্লাস হবে, হ্যাঁ এখানে প্লাস হবে, এটা প্লাস। হ্যাঁ এটা প্লাস হবে। আচ্ছা, ফিডব্যাকের আগে যেহেতু মাইনাস ছিল, এখানে প্লাস হবে, হ্যাঁ এই জায়গাতে মাইনাস ছিল না, যে 1 মাইনাস, এটা প্লাস হবে। এটা একটু ঠিক করে নিন। যেহেতু আমাদের এই যে 9 নম্বর রুলটা খেয়াল করেন, 9 নম্বর রুলে যেটা বললাম, এখানে প্লাস হবে, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস না। জি স্যার। কথা বলতে বলতে লিখছি তো একটা ছুটে গেছে। আচ্ছা, এতটুকু পর্যন্ত কি বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তাহলে এই জি1 টাকে আমি উপরে এখন লিখে দিতে পারি, সহজে তাহলে বোঝা যাবে জি1। আচ্ছা আচ্ছা, এখন খেয়াল করেন, এই যে এখানে যে আরেকটা ফিডব্যাক পাস আছে না, জি স্যার। এখানে কিছু আছে লেখা নাই, মানে ফিডব্যাক গেইন কত? 1। এবার এখন কিন্তু ফিডব্যাক গেইন 1, আর আমার যে গেইন g, এখানে কিন্তু এটা পুরোটা পুরোটা জি স্যার। বুঝা গেল? জি স্যার। তাহলে আমাদের সূত্র অনুসারে কি? এটা দেখেন, এই সূত্র অনুসারে কি? গেইন ডিভাইড বাই 1 প্লাস গেইন ইনটু ফিডব্যাক গেইন। স্যার উপরে অনেকটা আর এই যে নিচে হবে। হ্যাঁ, লব গেইন মানে এটা, গেইন মানে কিন্তু পুরোটা। পুরোটা স্যার। তাহলে আমাদের যদি এখানে ফর্মুলা বসাই, কি হচ্ছে ফর্মুলা বসালে? আচ্ছা, নিচে আগে লিখে রাখি গেইনটা, নাহলে ভুলে যাব। এটা কত? g1 g2 g3 নিচে 1 মাইনাস g2h প্লাস g2 g3 h2, এটা হচ্ছে আমাদের গেইন। আচ্ছা, তাহলে আমাদের জি2 এর সাথে তো h1 না? H1 স্যার। h1, হ্যাঁ H1 h1। তাহলে আমরা যদি গেইনটা নিয়ে ফিডব্যাক গেইনটা তুলে একটা সিম্পলিফিকেশন ফর্ম আনতে পারি, তাহলে কি হলো? আমাদের সূত্রটা কি ছিল? যে গেইন মানে এটা। জি স্যার। তাহলে গেইন কত? g1 g2 g3 নিচে 1 মাইনাস g2 h1 প্লাস g2 g3 h2 গেইন ডিভাইডেড বাই 1, যেহেতু এখানে মাইনাস ছিল তাহলে কি প্লাস 1 প্লাস গেইন ইনটু ফিডব্যাক গেইন। গেইন কত? g1 g2 g3 নিচে 1 মাইনাস g2 h1 প্লাস g2 g3 h2 ইনটু ফিডব্যাক গেইনের 1, হ্যাঁ। আচ্ছা,
যেহেতু আমার ফিডব্যাকটা উঠে গেল, জাস্ট একটা লাইনের জন্য সামিং পয়েন্টের দরকার নাই। তাহলে 1 এর সাথে এটা গুণ করলে কি হচ্ছে? 1 ই হচ্ছে, মানে 1 এটাই থাকছে, মানে 1 উঠে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন লবে আর হরে 1 - g2h1 + g2g3h2 এটা দিয়ে যদি গুণ করি তাহলে কি হচ্ছে? উপরে থাকছে g1 g2 g3, নিচে থাকছে এটা এটার সাথে 1 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে 1 - g2h1 + g2g3h2 প্লাস g1 g2 g3, যেটা সিম্পলিফিকেশন করলে এটা আসে, হ্যাঁ ক্যালকুলেশন যদি করেন আপনারা এটা আসবে। তাহলে এখানে কি পাচ্ছি আমরা? এটা r, এটা হচ্ছে c, আর এটা হলো আমাদের কি ব্লক ডায়াগ্রামের রিডাকশন ভার্সন। এটা কি বোঝা গেল? তাহলে ট্রান্সফার ফাংশনটা কত হবে? এই জিনিসটা বুঝা গেল? আর এটা সি, তাহলে ট্রান্সফার ফাংশন এই জিনিসটা হচ্ছে ট্রান্সফার ফাংশন। লাস্ট লাইনে আমরা যেটা আসে পুরো শেষ হলো। আপনাদের রোলের পাশে পি লিখে দেন যারা যারা আছেন, অ্যাটেন্ডেন্স। বিষয় দিব? স্যার সিরিয়াল অনুযায়ী দিয়ে দেবো না তাই আমরা রুল 5 নম্বরে আচ্ছা দেখেন এইটা তো ব্লক ডায়াগ্রাম রিডাকশন দেখালাম না, এটাকে যদি সিগন্যাল ফ্লো গ্রাফে কনভার্ট করতে বলে পারা যাবে? প্রথমে কি হবে? প্রথম দেখতে পাচ্ছি আমরা আর লেখা আছে, তারপর কি এটা একটা নোড 1 ধরেন, এটা 1 স্যার, তাহলে 1 এটাকে y1 বা নোড 1 ধরেন, এটা এর মাঝখানে গেইন কত? 1, তাহলে আমাদের গেইন হচ্ছে 1, ঠিক আছে?
এবার কি 1 এবং 2 নোডের মাঝখানে গেইন কত 1 তাহলে 2y2 যদি নোড নেই গেইন হচ্ছে 1 টিক চিহ্ন দিতে ভুলবেন না সিগন্যাল প্রোগ্রামের মেইন বিষয় হচ্ছে টিক চিহ্ন কোন দিকে কোন দিকে যাচ্ছে ফরওয়ার্ডে যাচ্ছে এগুলা তাই না আচ্ছা তারপরে খেয়াল করেন 2 এবং 3 এর মাঝখানে গেইন কত g g1 হ্যাঁ শুধু g না তাহলে এখানে হচ্ছে y3 নোড y3 গেইনের ভ্যালু কত g1 আচ্ছা y3 এবং y3 এবং 4 এর মধ্যে গেইন g2 তাহলে হচ্ছে y4 গেইন g2 আচ্ছা 4 এবং 5 এর মাঝখানে গেইন g5 গেইন g5 আচ্ছা এবার কি 5 থেকে একটা ফিডব্যাক গেছে 1 এ যার ফিডব্যাক গেইনের ভ্যালু কত 1 ঠিক আছে তার আগে কি করছে 4 থেকে একটা গেছে 2 এ প্লাস হয়ে আছে ফিডব্যাক কত h1 তাই 4 থেকে একটা যাবে 2 তে 4 থেকে একটা যাবে 2 তে কত h1 প্লাস তাই আমরা h1 প্লাস এ লিখলাম না কিন্তু মাইনাস লিখতাম আচ্ছা তারপরে কি অবস্থা 5 থেকে একটা গেছে 3 এ মাইনাস হয়ে আছে h2 তাহলে দেখেন 5 থেকে যাবে 3 এ মাইনাস হয়ে আছে h2 আচ্ছা তারপরে 5 থেকে একটা গেছে 1 এ 5 থেকে একটা গেছে 1 এ মাইনাস হয়ে আছে তাই এখানে আমরা লিখব -1 আপনি কোন দিকে বুঝা গেছে তারপর দেখেন 5 এর পরে আউটপুট c 5 এর পরে আমাদের আউটপুট হচ্ছে c 5 এবং c এর মাঝখানে গেইন কত 1 তাই গেইন আমরা 1 লিখলাম এতটুকু পর্যন্ত কি বুঝা গেছে সিগন্যাল ফ্লো গ্রাফ আর কোনো সমস্যা থাকলে বলেন সিগন্যাল ফ্লো গ্রাফ কি পারা যাবে তাহলে মিশাই দিলাম হ্যাঁ স্যার একটু বলেন রাখো কি কোশ্চেনকে দুইটাই আসতে পারে যে সিগন্যাল প্রোগ্রাম বের করা এবং হচ্ছে হ্যাঁ একসাথে থাকতে পারে দেন আমরা অ্যানসার করব কি একসাথে বলতে কি ধরেন এটা আলাদা আলাদা সেটও থাকতে পারে আবার একসাথেও থাকতে পারে মানে এটা আসার মতো কোশ্চেন হ্যাঁ মিশা দিচ্ছে হ্যাঁ আর আপনাদের তোলা হয়েছে কি আচ্ছা তুলেন অ্যাটেন্ডেন্সের কি অবস্থা কোথায় অফ করে দিন